কেমন আছো হে রজনী? আরে নটবর বাবু না? যাক বাবা, চিনতে পেরেছো তাহলে? আজ আমার পকেট ব্যস্ত নেই। পুরনো বন্ধুরা আমাকে দেখলে ছাতা আড়াল করে পালিয়ে যায়। বিচিত্র এই দুনিয়া, বুঝলে? আপনার স্ত্রী কোনো সংবাদ পেয়েছে? হ্যাঁ, পেয়েছি। যাত্রায় অভিনয় করছে, নিজে বাড়ি তৈরি করেছে, বেশ সুখে আছে। একটা মেয়ে ছিল, কোথায় যে বিয়ে দিয়েছে ওই ভগবানই জানে। ছেলেও তো ছিল একটা। হ্যাঁ ছিল। আমি জেলে যাবার পর সে হারামজাদা কোথায় যে পালিয়েছে ওই ভগবানই জানে। আসলে কি জানো রজনী, আরে গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে কি করে? ওর মা। আমি আপনাকে বলিনি পুলিশ আমাকে খুঁজছে না? আরে নান্টি, তুই এখানে? চেনেন নাকি নটবর বাবু? আরে চেনবো না মানে? আরে আমার গুণধর, মানে আমার ছেলে। নেশা করেছো নাকি? কি বলছিস নান্টে? আরে আরে আমি তোর বাবা। বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি তোর জন্মদাতা পিতা। মনে নেই? মনে নেই তোর? সেই কোম্পানির বাগানে ছিলাম। বাবা শব্দটার অর্থ জানো? বাবার কি কর্তব্য করেছো তুমি? আমার জ্ঞান অবধি দেখেছি হেন কোনো কুকর্ম নেই যা তুমি করনি। আমি মানুষের হাতে পায়ে ধরে লেখাপড়া শিখেছি, বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? কি আশ্চর্য! আন্টে, আমার মা নেই। আন্টে, আমি মাটি ফুলে নিষ্ঠুর জীবনে জন্ম নিয়েছি। আন্টে! তোমার দেহের বিষাক্ত রক্ত আমার ধমনীতে বইছে। আন্টে! তোমার সমস্ত পাপ আমাকে নীলকণ্ঠের মতো পান করতে হচ্ছে। আমি ভালো হতে চাই কিন্তু পারি না, পারি না। আন্টে! কারণ তোমার পাপ আমাকে বিপদে নিয়ে যায়। আন্টে! আমি তোমাকে ঘৃণা করি। আন্টে! হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি। আন্টে! ঘৃণা তুমি, আন্টে! ঘৃণা ক্রিমিকিটের চেয়েও তুমি ঘৃণা। আন্টে! শুনলে রজনী, আমার গুণধর পুত্রের বচন শুনলে? একেই বলে ঘোর কলি। আরে আমি সারা ওকে দুনিয়ার আলো দেখালাম, আর সে কিনা আমাকেই। ও প্রদীপ তাহলে আপনার ছেলে? ও কথা আগে জানতাম না। আরে জানবে কি করে? সে ছেলেবেলায় কোম্পানি বাগানে দেখেছ, ওর মা ওর নাম রেখেছিল নান্টু। কিন্তু কিন্তু ছেলের বাবাটা দেখবে। আরে এই সমাজের উন্নতি হবে কি করে? ছেলে যদি বাপকে না মানে সেই সমাজ উচ্ছন্নে যেতে বাধ্য, উচ্ছন্নে যেতে বাধ্য। বাবু হ্যাঁ, আসবেন তো মাঝে মধ্যে? আরে আসবো বই কি। এই তুমি হলে আমার একমাত্র পুরনো বন্ধু, আর তো কেউ জিজ্ঞাসা করে না। তবে একটা কথা কি জানো রজনী, হাতির দায়ে পড়লে সালা ব্যাঙেও লাথি মারে। এটা আমি হারে হারে বুঝতে পেরেছি। হ্যাঁ, হারে হারে বুঝতে পেরেছি। বাবু বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি আমার সাধনা। ও প্রদীপ তাহলে নটবর বাবুর ছেলে। ও কথা আগে আমি জানতাম না। ও কথা আগে জানলে
রঞ্জনাকে ওর সঙ্গে মেলামেশা করতে দিতাম না। যার মায়ের চরিত্র খারাপ তার ছেলে আর কতটুকু ভালো হবে? হ্যাঁ, ওই নটবর বাবুর মতো স্বামীকে যে মেয়ে ছেড়ে ত্যাগ করে চলে যা। হ্যাঁ, প্রদীপটা চলে গেছে বাবা। হ্যাঁ চলে গেছে। আয় শোন রঞ্জনা, ওই প্রদীপের সঙ্গে তুই আর মেলামেশা করবি না। কেন? ওর মায়ের চরিত্র খারাপ। বাবা, আমি আগে জানতাম না। ওই নটবর বাবুর ছেলে, নটবর বাবুর বইয়ের চরিত্র খারাপ ছিল। কিন্তু আই আমি গরিব হতে পারি, আমার কিন্তু বংশমর্যাদা আছে। ওই কুলোটা ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবার চেয়ে বিষ খাইয়ে মেরে ফেলা ভালো। তবুও ওরকম বিয়েতে আমি মত দেব না। আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ, কিন্তু যখন হাসপাতালে পড়েছিলে রক্ত না দিলে বাঁচার কোনো আশাই ছিল না, তখন ওই কুলোটার ছেলেই কিন্তু তোমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল বাবা। দেখ রঞ্জনা, তারপর হাসপাতাল থেকে ফিরে এসে কে তোমার সংসারে হাল ধরেছিল? কে তোমাকে মাছ ডিম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলেছিল? সে ওই কুলোটারই ছেলে বাবা। কই, তখন তো তোমার বিবেকে বাঁধেনি, তখন তো তোমার বংশমর্যাদায় আঘাত লাগেনি। লাঠি মেরে মুখ ব্যাগে দেব হারামজাদি। হ্যাঁ, তা তো মারবেই। তোমরা সেই জাতের মানুষ যাদের বিবেক মনুষ্যত্ব বলতে কিছুই নেই। রঞ্জনা, যদি সৎ বংশের ছেলে হয়ে থাকো, যে রক্তটা ও তোমাকে দিয়েছে সেই রক্তটা তুমি ওকে ফিরিয়ে দিও বাবা। বেশি কথা বললে মেরে হাড় গড়িয়ে দিব হারামজাদি। তা তো দেবেই, তা দেবে না? এতদিন টাকা দিচ্ছিল প্রদীপটা, তাই সে ছিল রত্ন। আজকাল হাত গুটিয়ে নিয়েছে, তাই সে হচ্ছে কুলোটার ছেলে। বাংলায় একটা প্রবাদ আছে বাবা, দিতে চায় দেয় না, তার হাবাত ফোচে না। বড় খাইয়েছে, খাইয়ে আমার মাথাটা একেবারে কিনে নিয়েছে। বলি ও যদি সৎ পথে রোজগার করে আমাকে টাকা দিত, আমি বংশের সুপুত্র হয়ে ওর টাকা শোধ করে দিতাম। হ্যাঁ, ওরা ওকে আমি একটা টাকাও দেবো না, দেখি ও আমার কি করতে পারে। মাস্তান হয়েছে না? ওর মতো কত বড় বড় মাস্তান দেখলাম এই বয়সে। হ্যাঁ, সরিষা মধ্যে এই ভূত পূজাই কি করবে? হ্যাঁ, আমার মেয়েটাই তো ভালো না, নষ্টা মেয়ে কোথাকার, পূজাতের বংশ কোথাকার। যাই বলো মামা, তুমি কিন্তু বড্ড রোগা হয়ে যাচ্ছ দিন দিন। পাগলি বেটি, বয়স হয়েছে না? বাজে বকো না তো, কতর বয়স তোমার? বয়সের 45। এই বয়সে আজকাল অনেকেই বিয়ে করছে। আমার কথা ছেড়ে দে, তুই কেমন আছিস বল? ভালো আছি মামা। শ্বশুর শাশুড়ি ভালোবাসে তোমার? খুব। মা তো আমাকে চোখের আড়াল করতে চায় না, আর অসীম এমন পেছনে লাগে। সত্যি মামা, আমার ভাই নেই তো, তাই বোধহয় ভগবান ওই দেবরটি আমাকে মিলিয়ে দিয়েছে। আর অনিন্দ, অনিন্দ ভালোবাসে তোমার? সেইটুকুই আমার তৃপ্তি মা, তোকে সুখী করতে পেরেছে, এর চাইতে আনন্দ কি আছে? তোর টিভিটা দেওয়া হয়নি, তোর টিভিটা দেওয়ার চেষ্টা করছি। বাজে বকো না তো, টিভি দিতে হবে না, চাইলে দিতে হবে। কোন জিনিসটা দাওনি তুমি? কথা দিয়েছি মা, কথা দিয়েছি। দিলেই বা, তোমার জামাই বলেছে মামাকে বলে দাও টিভি দিতে হবে না, ও নিজেই কিনবে বলেছে। হ্যাঁ, ভালো কথা। অনিন্দুর লেখা বিষাক্ত সমাজ নাটকটি অভিনয় হয়ে গেছে কি না? কেন? দিন তারিখ ঠিক হয়ে গিয়েছিল, আমাদের রিহার্সাল প্রায় কমপ্লিট। মায়ের চরিত্রটা করতে এসেছিল বিজলি দেবী নামে এক ভদ্র মহিলা, কিন্তু বাবা। বিজলি দেবী? বিজলি দেবীকে চেনো নাকি মামা? হ্যাঁ, আমি না 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 তো, নাটক টাটক দেখি না তো, চিচি চিনবো কি করে? তবে নাম শুনেছি। দারুণ অভিনয় করেন, আর মানুষ হিসেবে কি যে ভালো তুমি কল্পনাই করতে পারবে না।
নাটকে উনি আমার মায়ের চরিত্র করছেন। এত অমায়িক ব্যবহার ভাবাই যায় না, বলতে গেলে এই শহরের সেরা অভিনেত্রী, অথচ মামা এতটুকু অহংকার নেই। তাছাড়া উনি কি বলেন জানো? কি? আমাকে নাকি দেখতে ঠিক করে মেয়ের মতো, তার নামও নাকি নন্দিনী। কি অদ্ভুত যোগাযোগ, তাই না মামা? আমার মনে হয় নন্দিনী ওইসব মেয়েদের সঙ্গে মেলামেশা না করাই ভালো। তুমি এই কথা বলছো? হ্যাঁ রে মা, ওরা তো গৃহস্থ বধূ নয়, ওরা তো সংসারে পবিত্রতা ঠিক বুঝবে না, ওরা হচ্ছে কাঞ্চন কন্যা। সংসারের জীবন সম্বন্ধে ওদের কোনো ধারণাই নেই। না মামা, আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। কিন্তু অনিন্দ, সম্ভবত উনিও ছিলেন গৃহস্থ বধূ। মেয়ে যখন আছে নিশ্চয়ই উনিও সন্তানের মা। হয়তো ভাগ্য বিপর্যয়ে পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, তাই বলে তাকে এড়িয়ে চলতে হবে এটা আমি সমর্থন করতে পারছি না। উনিও তো আমাদের এই সমাজেরই মানুষ। কি আশ্চর্য, ওর সম্বন্ধে তুমি কতটুকু জানো? জানবার দরকার নেই আমার, অভিনয়ের পেশা। কিন্তু কি জন্য একজন মহিলা এ পথ বেছে নিয়েছে তা আগে তলিয়ে দেখা দরকার। তাছাড়া কাউকে ঘৃণা করা আমি পাপ বলে মনে করি। তাছাড়া মানুষ জীবনে সত্যি ভালো। তোমার সঙ্গে আলাপ হলে তুমি বলতে পারতে, আমি বাড়ি বলছি না। যেমন মিষ্টি স্বভাব তেমনি সংযত ব্যবহার, মনেই হয় না তবুও সে অভিনেত্রী। আপনাদের অভিধানে অভিনেত্রীরা বুঝি মানুষ নয়? মানুষ ঠিকই, আলাদা জাতের মানুষ, আলাদা জগতের মানুষ। ওদের সব কিছু মেকে মঞ্চ দাঁড় করা বলিয়া রায়, কাঁধে চোখে গিসারিন দিয়ে আমার ইচ্ছে নয় নন্দিনীর সঙ্গে বিজলির কোনো সম্পর্ক থাকুক। মামা। হ্যাঁ রে মা, আমি কিন্তু জ্বরের সংকেত পাচ্ছি। বিজলি তোমাদের সুখের সংসারে অশান্তির আগুন লাগাবে। আশা করে আমার সতর্কবাণী তোমাদের মনে থাকবে অনিন্দ, কারণ তোমাদের চলার পথ আর ওদের চলার পথ সম্পূর্ণই আলাদা, সম্পূর্ণই আলাদা। আশ্চর্য ব্যাপার, মামা যেন ঠিক বাবার কথার প্রতিধ্বনি করে গেলে। আমি জানতাম মামা উদার, কিন্তু বুঝতে পারছি না নন্দিনী, যে ওই বিজলি দেবীর উপর এদের তো আক্রোশ কেন? কথাটা আবার মনে জেগেছে জানো। বাবা চাইছে না বিজলি দেবীর সঙ্গে আবার অভিনয় করি, আর মামাও বাবার সুরে সুর মিলিয়ে গেল। মা নন্দিনী, তোমাদের নাটকটা হচ্ছে তো? নাটক আপনি বসুন মাসিমা। অনিবার্য কারণবশত আমাদের নাটকটা বন্ধ করতে বাধ্য হলাম। আজই আপনাকে খবর পাঠাতাম, ভালোই হলো আপনি এসেছেন। কিন্তু হঠাৎ নাটকটা বন্ধ করলে কেন? বাবা নিষেধ করেছেন, বলেছেন। কিন্তু লেখাটা তো খুবই ভালো হয়েছিল মা। নাটক হচ্ছে সমাজের দর্পণ। ভদ্র পোশাকের আড়ালে কত অসৎ মানুষ যে এই সমাজে বাস করছে, একমাত্র লেখকরাই পারে তাদের চিত্র তুলে ধরতে। আপনি বসুন মাসিমা, আমি একটু চার ব্যবস্থা করছি। না না, চা আমি এইমাত্র খেয়ে বেরিয়েছি। নন্দিনী, তুমি বরং একটু মিষ্টি। না না, না বলে শুনবই না। আপনি তো বলেছেন আমি আপনার মেয়ের মতো, তাই যদি তাহলে আপত্তি করছেন কেন? আপনি ওর সঙ্গে কথা বলেন, আমি বেশিক্ষণ আপনাকে আটকে রাখবো না। তোমার নাটকের চরিত্রটা তুমি বললাম বলে রাগ করলেন না তো বাবা অনিন্দ? না না, আপনি আমাকে তুমি বলবেন। তোমার নাটকের চরিত্রটা সম্পূর্ণ বাস্তব, আমার খুব ভালো লেগেছে। এই পুরুষ শাসিত সমাজের মেয়েরা যে কত বড় অসহায় তারই জীবন্ত চিত্র এঁকেছিলে তুমি। দাদা আঁকলে কি হবে? আমাদের সমাজের মধ্যমণিরা বলবে ওরা নরকের পাক কাটছে। আসলে সমাজের ব্যস্ত গুগুরা তাদের নিজেদের কুষ্ঠির ছবিটা দেখে আটকে উঠবে, তাদের মুখোশ খুলে যাবে সে ভয়ে। না দাদা, তোমার মনটা দুর্বল বলে তুমি নদী স্বীকার করলে। আমি হলে নাটক অভিনয় করে দেখিয়ে দিতাম। কোন অশুভ শক্তির কাছে আমি মাথা নত করতাম না। যারা করে তারা ভীরু কাপুরুষ। তোর অভিযোগ আমি স্বীকার করছি ভাই, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করা কি উচিত হতো? ওই চন্দ্রমাধব সেনরা। কি নাম বলে অসীম? কি নাম বলে? আমার বাবার নাম চন্দ্রমাধব সেন। এক সময় জমিদার ছিলেন, ছেলেদের উনি মনে করেন খাস তালুকের বোঝা। কিন্তু সমাজ তো বদলে যাচ্ছে, এ যুগের ছেলেরা।
কি হলো মাসিমা? আপনি আপনি এমন করছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? হ্যাঁ বাবা, আমার আমার মাথাটা ঘুরছে। যাবেন না মাসিমা, দুটো চলছে। আপনি আমাদের আমি বাসায় গিয়ে একটু বাড়িতে বিশ্রাম না করেন। গেলে শান্তি পাবো না, আমি শান্তি পাবো না। আপনি আমাদের বাসায় গিয়ে একটু বিশ্রাম করেন। না বাবা, বাসায় না গেলে আমি স্বস্তি পাবো না। নন্দিনীকে বলে দিও আমি চলে গেছি। আপনি চলে যাচ্ছেন কেন? আমার আমার শরীরটা ভালো নেই মা, আমার আমার মাথাটা ঘুরছে। আমি এখন মুখে কিছু দিতে পারবো না। আমি আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি মা। তুই সুখী হ, তুই সুখী হ, তুই সুখী হ। হঠাৎ কি হলো গো? এই তো সুস্থ স্বাভাবিক দেখে গেলাম। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না নন্দিনী। আমরা নাটক নিয়ে কথা বলছিলাম, হঠাৎ উনি কান্নায় ভেঙে পড়লেন। সুস্থ মানুষ। বৌদি, আমরা যাকে আপাত দৃষ্টিতে সুস্থ স্বাভাবিক বলি, তার বুকে বইছে আগুনের শিখা। সেই লাবাসদ বাইরে থেকে বোঝা যাবে না, বুঝতে হলে তার হৃদয়ে গভীরে প্রবেশ করতে হবে। সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই বৌদি, সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই, সেই অন্তর্দৃষ্টি আমাদের নেই। অভিনয় করে গেলেন না তো? ছি নন্দিনী, ওভাবে কাউকে বিচার করতে নেই। হয়তো অসীমের কথাই ঠিক, আমরা মানুষের বাইরেরটা দেখেই বিচার করি। যা ভেবেছি ঠিক তাই, একেবারে টু দা পয়েন্টে মিলে গেছে। আরে সালা, আমার অঙ্কে ভুল হবে? কে তুমি? আগে বাবাজি, আমার নাম নাটা দত্ত, মানে শ্রী নটবর দত্ত। বাবার নাম ফটিক দত্ত। হ্যাঁ, অবশ্য ফাটা দত্ত বললেই লোকে চেনে। এই শহরে আমার বাবার নামে দুটো রাস্তাও আছে, ফটিক দত্ত লেন। পাগল নাকি? কি বললে মা জননী? পা অবশ্য আমার এই বেজ পোশাক দেখে তাই মনে হয়, কিন্তু একদিন ছিল, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অভাব ছিল না। লোকে তো রেসের মাঠে নাটা দত্ত কিং। কিং মানে জানো তো মামনি? রাজা, রাজা, বুঝলে? রেসের মাঠে রাজা। কি চাই এখানে? বাবাজি, তোমার সঙ্গে একটু। তুমি নয় রাস্কেল, বলো আপনি। ও আপনি বলতে হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি বলবো। কি যেন বলছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনার সাথে আমার একটু আলোচনা আছে। বলো। কিন্তু মা জননীর সামনে। নন্দিনী আমার স্ত্রী, যা বলবার ওর সামনেই বলো। ও, ওর নাম বুঝি নন্দিনী? বাহ, বেশ সুন্দর নাম তো। হ্যাঁ, চেহারাটা ঠিক ওর মায়ের মতনই হয়েছে। যাই হোক বাবা, আমি ওর সামনে কিছু বলতে পারবো না। তাতে তোমার থরি আপনার ক্ষতি হতে পারে। নন্দিনী, তুমি একটু ভেতরে যাও, শুনি নেই ও কি বলতে চায়। যাচ্ছি। মাজুরনি, এই মিষ্টির পাত্রটা নিয়ে যাচ্ছ কেন? এই সারাদিন পেটে কিছু পড়েনি, দাও দাও, ওর একটা সদ্গতি করে ছাড়ি। নাও। ঠিক আছে, ঠিক আছে। কতদিন খাইনি।
করে খেয়ে নিব। হ্যাঁ, কিন্তু বাবাজি আরো কিছু হলো ভালো হতো বুঝলে। বাবাজি কি বাবাজি কি যা বলবার তাড়াতাড়ি বলো, আমার সময়ের দাম আছে। ও সময়ের দাম আছে? হ্যাঁ তা তো বটে, সময়ের দাম আছে না। কিন্তু বাবাজি এই 2-4টি মিষ্টি খেয়ে পেটটা যে বলবো না। তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ নটবর। ঠিক আছে ঠিক আছে, না থাকলে কি আর করা যাবে। হয়েছে কি বাবাজি, একটু আগে যে মেয়ে ছেলেটি তোমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। মেয়ে ছেলে না স্টুপিড, ওর নাম অনুরাধা, তোমার শাশুড়ি। লাগে বাবাজি লাগে লাগে জানোয়ার, লাগবার জন্যই তো ধরেছি। ওকে তোকে খুন করে জ্যান্ত মাটি চাপা দেবো যাবে না। তুই তো আর ছোট লোক পশু। একটু আস্তে বলো বাবাজি, চিৎকার চেঁচামেচি করলে তোমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এই সমাজ তোমার মুখে থুথু দেবে, কারণ তুমি একটা বেশ্বর মেয়েকে বিয়ে তোর ছোট লোক জানোয়ার, এসব বাজে কথা বলবার জন্য বাড়িতে ঢুকেছিস। ওকে তোকে আমি খুন করে জ্যান্ত মাটি চাপা দেবো। নন্দিনীর মা নেই, বাবা নেই। আরে আমি তো নন্দিনীর বাবা। মরে গেল বাবাজি, মরে গেল। বিশ্বাস করো বাবাজি, বিশ্বাস করবো। আমি প্রমাণ দেবো বাবাজি, আমি প্রমাণ দেবো। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ বেশ, তুমি এসো আমার সঙ্গে। আমি তোমার সব কথা শুনতে চাই। ওই ভদ্র মহিলা যদি নন্দিনীর মা না হয়, তোমাকে জ্যান্ত মাটি চাপা দেবো জানোয়ার। বলছি তো প্রমাণ দেব। আর যদি প্রমাণ দিতে না পারো তাহলে আমার মাথায় গোল ঢেলে মুখে 10 গাছ ঝুঁতো মেরে দূর দূর করে তাড়িয়ে দেবে। আরে আমি সালা জানতাম নাকি এই বাড়িতেই মেয়ে বিয়ে দিয়েছে অনুরাধা। অনুরাধা? হ্যাঁ বাবাজি, তোমার শাশুড়ির আসল নাম অনুরাধা দত্ত। আমি ওই জায়গাটায় বসেছিলাম, দেখলাম সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তখনই বুঝতে পারলাম ভেতরে একটা গ্যারাকোল আছে। যদি প্রমাণ দিতে না পারো, তোমাকে আমি এমন শিক্ষা দেব নটবর দত্ত, যা তুমি জীবনে কল্পনাও করতে পারবে না। আমার বুকে তুমি যে আগুন জ্বালিয়েছো, প্রাণ দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। এসো এসো আমার সঙ্গে। না মৌসা, আমি আর ওই গেরা কলের মধ্যে যাবো না। সেদিন ওই লোকটা যা একখান চুরি বার করছিল, যদি আমার ইষ্টের মধ্যে হান দেয়া দেয়, তাইলে আমার দেহ লাগতো না। আর যাই, তুমি ওই সুতোটা দেখে ভয় পাচ্ছ পটল? ভয় পাই নাই ওই চামচিকারে দেখতে ভয় পাবো এই বাঘের বাচ্চা পটল বা ওরে আমি একটা আশারে ভয়রে হলাম না। তোমার ভয় পাবার কিছু নেই পটল। বাড়িটা প্রদীপ দত্তের নয়, বাড়িটা আমার। বেশি বাড়াবাড়ি করলে থানায় একটা ডায়েরি করে দেব না? ওকে আমি 7 ঘাটের জল খাওয়াবো। তবে আমার নাম রজনী রায়, বুঝলে? কোন কি ভাষা বোঝায়?
ওই আপনার ইস্টের মধ্যে যদি দেড় ছুরি খেলা এত সস্তা নয়, দেশে কি আইন আদালত নেই? পটল, বসা বসা তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? বাসি বসা বাসি। আপনি আমার এই বুকটা হাত দিয়ে দেন, ভালোবাসার ডিমগুলা কেমন ফুটি 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 মাগার ফুটতে পারতেছে না, বুকটা দরাস দরাস করে, রাত্রিতে আমি ঘুমাইতে পারি না। আয় পটল, তুমি যেও, তোমার সঙ্গে আমি রঞ্জনাকে বিয়া দেব। হাসা হাসা কইতাছেন, মানে সত্যি কইতাছেন তো? আরে আমি হলাম এক বাটের বাপের বেটা, আমার কথা নড়চড় হবে না। তুমি চাকরি করছো, সংসার ছোট, কোনো দাবি নেই। তোমার মতো সুপাত্র হাতে পেলে কোন বাপ চাইবে একটা পকেট মারে হাতে মেয়েকে তুলে দিতে? বসা। আপনি রাইসে শিখা আমি আর মশা কমবো না, শ্বশুর বাবা কমবো, শ্বশুর বাবা। আপনি আমার শ্বশুর বাবা, শ্বশুর বাবা। আপনার আমি একটা প্যান্ডাম করি, প্যান্ডাম করে আমার জীবনটা আমি দণ্ড করি। বেঁচে থাকো বাবা, শতপুত্রে পিতা হও। কি হলো? আমার ইস্টের মধ্যে বায়সা ঠান্ডায়া এই যুগে আপনি আমার 100 বলা না বুঝতে বুঝান। ওই 100 খান পোলা বড় হইয়া যখন ওই 100টা ভাত আমার একটা একটা করে আমার ইস্টের মধ্যে ঠান্ডায়া দিব। আরে বাবা, ওটা তো হলো কথার কথা। ও কথার কথা, আচ্ছা 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 আচ্ছা। তাহলে বসা, আপনি কি খাইতেছেন? কি বিড়ি? ছি 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 ছি, আপনি আমার মানুষ রাখবেন না, আপনি আমার ছোট ভাববেন না। আপনি আজকে থেকে আর বিড়ি খাইবেন না, বিড়ি খাইবেন না আজকে থেকে। সিগারেট খাবেন, সিগারেট। ঠিক আছে ঠিক আছে, দাও। এটা রেখে দেন, রেখে দেন। হয়েছে পটল? ভাবছি আসছে মাসে তোমার সঙ্গে রঞ্জনার বিয়ে দেব। হাট তো দিতে হবে, আমার আবার বিলটা এখনো পাইনি। তোমার কাছে 1000 টাকা হবে, আসছে সপ্তাহে দিয়ে দেব। তাছাড়া তুমি আগেরও কিছু পাবে। তাতে কি, তাতে কি ওই টাকা আপনার দেওয়া লাগবো না? আপনার শ্বশুর বাবা না বাবা, ধারের টাকা আমরা সুদ রাখি না। আমরা হলাম বংশজ বাড়ির ছেলে, ধারে ভুলে যাই না। তারপর তুমি আমার মেয়ের জামাই হবে, 1000 টাকা দাও, সেটা হলো আলাদা কথা। তাইলে বলেন শ্বশুর বাবা,
কোথায়? ওই যে চন্দ্রকোটাতে কামাল মেম্বারের মিষ্টির দোকানে, ওখানে যাইয়া ডাবল ডিমের মামলেট আর ডাবল চা খাওয়াইয়া আপনারা 5,000 টাকা হাতে ধরা দেন। চলেন, আসেন না কেন? আরো কিছু খাবেন? আরো কিছু খাবেন? মাংস আরো কিছু খাবেন? হ্যাঁ, আরো কিছু খাবেন? কামাল মেম্বারের দোকানে চমচম আছে তো? হ্যাঁ আছে, দিব দিব। রসমালাই? হ্যাঁ সব দিব। আর কি খাবেন? খালি কোন আপনি? চমচম, হ্যাঁ দিব। রসমালাই? সব দিব। আপনি খালি আমার সাথে আসেন, আসেন। আর কিছু খাবেন? চলো। আর কিছু খাবেন? আর কিছু? না, আর কিছু দরকার নেই। আমার তো খাই। 7 দিন বাইরে ছিলাম, কাল লালাকে পাঠালাম। তুই নাকি বলেছিস আমার সঙ্গে দেখা করবি না? বাবার ইচ্ছে নয় আমি তোমার সঙ্গে মেলামেশা করি। তোর বাবার হঠাৎ এইসব বলবার কারণ? 7 দিন আগে তো এইসব কিছু বলেনি তোর বাবা। তুমি আমি আমি বলতে পারবো না, সেসব খারাপ কথা। কি খারাপ কথা? আমাকে তুমি ক্ষমা করো, সেসব কথা আমি মুখে উচ্চারণও করতে পারবো না। আমাকে তুমি মেরে ফেললেও আমি বলতে পারবো না। রঞ্জনা, আমি জানতে চাই কি বলেছে তোর বাপ। আমি পকেট মার, আমি জেল খাটা আসামি, এই সব বলেছে তো? না। তাহলে আমার বাবা জুয়ারি, মাতাল, দাগি আসামি? তাও নয়। তবে বললাম তো আমি সে কথা। একচরে মুন্ডু ঘুরে দেবো শয়তানি। বল বল কি বলছে তোর বাপ? তোকে বলতেই হবে। তোমার আবার তোমার মা আমার মা তোমার মা আমার মা তোমার মা নাকি আমার কুলোটা। যদি তুই ও কথা মুখে উচ্চারণ করিস তাহলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা গেছে। আমার সেই স্বর্গগত মায়ের নামে যে কটূক্তি করবে, স্বর্গের দেবতা হলেও আমি তাকে। তোমার মা নাকি মারা যায়নি। বলছে তোমার কে বাবা বলেছে আমার মা মারা যায়নি? তোমার বাবা। বাবা কাল রাত্রে বাবা বলেছে আমার মা মারা যায়নি? হ্যাঁ, কাল রাত্রে মদ খেয়ে সারা রাত বাবার সঙ্গে গল্প করেছে। তোমার মা নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গিয়ে জেলা সদরে ছিল অনেক দিন। সেখান থেকে দেবী রায়। কে সে দেবী রায়? তোমার মাকে বিয়ের আগে যে ভালোবাসতো। আমার গায়ের মাংস খুবলে খুবলে খাচ্ছে লক্ষ লক্ষ কৃমিকীট, সর্বাঙ্গে আমার দগদগে ঘা। তুমি আমাকে উন্মাদ করে দাও ঈশ্বর, তুমি আমাকে উন্মাদ করে দাও। শান্ত হও প্রদীপ দা, শান্ত হও। অসহ্য এই জীবন যন্ত্রণা। শান্ত হব? তুই আমাকে শান্ত হতে বলছিস রঞ্জনা? আমার বুকে চলছে তাণ্ডবের দাবানল। মনে হচ্ছে সহস্র বৃষ্টিক যেন আমার ভেতরটাকে কুরে কুরে খাচ্ছে। বিষের জ্বালায় আমি জর্জরিত। আমার বাবা একটা মাতাল, চরিত্রহীন, আর মা হচ্ছে রঞ্জনা। লেখাপড়া শিখে মাকে তুমি তুই বুঝতে পারছিস না রঞ্জনা? পারছি। 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করে যে মা তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, তিল তিল করে মানুষ করলো, মুখে দিল ভাষা, একটু কেঁদে উঠলেই বুকে চেপে জিনে দিতেন সান্ত্বনা, সে মা হোক কুলোটা, তবুও সে মা। তুই জানিস কোথায় আছে সে? কে? ওই নাটু দত্তের বউ। সে প্রদীপ দাচ্ছি। লেখাপড়া শিখে মাকে তুমি আমার মা নয়, আমি তাকে মা বলবো না। আমার মা হলে সে এতদিনে আত্মহত্যা করতো। আমি তোকে কেমন করে বোঝাবো রে রঞ্জনা? আমাকে বোঝাতে হবে না। আমি হলে ওই মাকে স্বর্গের দেবী বলে পুজো করতাম। মায়ের সমালোচনা যে সন্তান করে তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। রঞ্জনা, রঞ্জনা, রঞ্জনা!
ওর কথাই হয়তো ঠিক। সন্তান কোনোদিন মায়ের বিচার করতে পারে না। সন্তানের চোখে যে মা স্বর্গের দেবী। মা, মাগো, কেন তুমি গৃহ ত্যাগ করলে মা? কেন তুমি আমার মুখে মাখিয়ে দিলে কলঙ্কের কালি? কেন তুমি বিষাক্ত করে দিলে আমার এই যে মাটির পৃথিবী, তুমি বলো আমার কি অপরাধ, নেই কি আমার তোমার কাছে কোনো আশা, কোনো আশা? বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে? অতকাল এমন করে আমি জ্বলবো দুঃখে দহনে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে? অতকাল এমন করে আমি বলবো দুঃখে দহনে। হ্যালো হ্যালো, গুরু গুরু, কাজকর্ম কিছু হলো? লালা, গুরু, বোতলে মদ আছে? আছে গুরু। দে দে। সে কি তুমি খাবে? যে মদকে তুমি ঘেন্না করো। দে বলছি। চলে যাচ্ছে রে লালা, বুকটা আমার চলে যাচ্ছে। পেট চমবে চমবে একটু জ্বালা করবে গুরু, তারপর দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়েছে। যখন কেউ বা নবাব সিরাজউদ্দৌলা, আবার কেউ বা জগৎ শেঠ, সব একাকার। তবে বেশি খেও না গুরু, দেশি মাল তো নেশা হয়ে যাবে। নেশা? প্রদীপ, কে বাবা? ও, আপনি পার্কে বেড়াতে এসেছেন বাবা? সেদিন তোমার কথাবার্তা শুনে খুবই ভালো লেগেছিল আমার। ভেবেছিলাম অবস্থার চাপে পড়ে বিপথে গেলেও তোমার মনের মৃত্যু হয়নি, কিন্তু আজ তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। সেদিনের উপকারের কথা আমি ভুলিনি, কিন্তু তাই বলে আমার সমালোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে? তুমি জাহান্নামে যাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা কাজের জন্য আমি তোমার কাছে এসেছি। বলুন। একটা ছেলের খোঁজ দিতে পারবে? ছেলে? কার ছেলে? আমার। কোথায় গেছে আপনার ছেলে? আমার মনে হয় গুরু, বেটা সিনেমা হিরো হবার জন্য ওই বোম্বে চলে গেছে। আপনি চিন্তা করবেন না বাবা, বোম্বের পুলিশ পোর্সাতে লাশ এটাকে ঠিক দেশে পাঠিয়ে দেবে। আমাকেও তাই করেছিল। তুই থাম। আপনি বলুন, কোথায় গেছে আপনার ছেলে?
আমি ঠিক জানি না, তবে খবর পেয়েছি তোমাদের লাইনেই রয়েছে। আমাদের লাইনে? কি নাম বলুন তো? নান্টু। না না, প্রদীপ, তুমি বাবা চেঁচিয়ে উঠলে কেন? নান্টুকে চেনো তুমি? বলো বলো প্রদীপ, বলো আমার নান্টুকে তুমি চেনো? হ্যাঁ চিনি, নান্টু আমার বন্ধু, দুজনে এক আত্মা এক প্রাণ। তাহলে ওভাবে চেঁচিয়ে উঠলে কেন? নান্টু, আমার নান্টুকে তুমি বেঁচে নেই। সে বেঁচে আছে ম্যাডাম, সে বেঁচে আছে, তবে সেই বাঁচা যে বাঁচা নয়, মৃত্যুর সমান। প্রদীপ, আর তার সেই জীবন মরণের পথ করে দিয়েছ তুমি তুমি তুমি। কিন্তু কিন্তু আমি যদি তার খোঁজ পাই? লজ্জা করে না? লজ্জা করে না ছেলের খোঁজ করতে? কিন্তু সে কোনোদিন তোমাকে মা বলে পরিচয় দেবে না, দিতে পারে না। প্রদীপ, কারণ তার এই দেহ সমাজের নোংরা আবর্জনায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। প্রদীপ, যেই মা সন্তানের মায়া ত্যাগ করে নিজের শান্তির পথ খোঁজার জন্য কুলো ত্যাগ করে। তুমি ভুল করছো প্রদীপ। ভুল করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি ভুল করছো। স্বেচ্ছায় আমি গৃহ ত্যাগ করিনি প্রদীপ। স্বামী নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আমি সংসার ছেড়েছিলাম। অসহ্য অসহ্য সেই নরক যন্ত্রণা তুমি বুঝতে পারবে না, আর আমি তোমাকে বোঝাতেও চাই না। শুধু শুধু আমি বলতে চাই, নান্টু, আমার নান্টুর জন্য আজও আমার বুকে রক্ত ঝরে, কারণ আমি যে ওর মা। হ্যাঁ হ্যাঁ প্রদীপ, আমার স্বামীর দৈহিক নির্যাতন সহ্য করেছি শুধু ওই ছেলের মুখের দিকে দিয়ে। কিন্তু যেদিন যেদিন সেই কাপুরুষটার সামনে আমার নারী ধর্ম লুণ্ঠিত হলো একটা বর্বর পশুর হাতে, ঘৃণায় লজ্জায় অপমানে আমি সংসার ছাড়তে বাধ্য হলাম। তুমি মরতে পারতে। হ্যাঁ পারতাম, মরতে আমি পারতাম, আর মরতেও আমি গিয়েছিলাম। কিন্তু কিন্তু তখনই আমার মনে পড়ে গেল আমার নান্টুর সোনার কথা। আমি আর পড়তে পারলাম না প্রদীপ। ভাবলাম আজ হোক কাল হোক আমার নান্টুর সোনার দেখা আমি একদিন পাবো। কিন্তু আমার নান্টুর সঙ্গে তোমার দেখা হলে তুমি তাকে বলে দিও বাবা, তার মা, তার এই মা আজও তার জন্য কাঁদে। বাইরের পৃথিবী সেই কান্নার খোঁজ রাখে না। জানেন শুধু ওই অন্তর্যামী ভগবান, ওই অন্তর্যামী ভগবান
আমাকে তুই একটু বিষ এনে দিতে পারিস রে লালা, একটুখানি সে বিষ। কি বলছো গুরু? তুমি অন্ধ, আতর, কানা, খুড়া তারাও তো বাঁচতে চায়, আর তুমি বাবা। হ্যাঁ তুই ঠিক বলেছিস লালা, আমি মরবো কেন? আমি প্রতিশোধ নেব, হ্যাঁ হ্যাঁ আমি প্রতিশোধ নেব, যাদের জন্য আমি নরকের অন্ধকারে তলিয়ে গেলাম। ভোলাম ও তুই নিজের দোষে নিজেই তুমি পথে নেমেছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, নিজের দোষে নিজেই তুমি, নিজের দোষে নিজেই তুমি পথে নেমেছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ। ঝিনুকেতে মুক্ত থাকে, সিন্ধুকেতে ধন, এই বুকেতে আছে রে ছোট্ট একটা মন, ঝিনুকেতে মুক্ত থাকে, সিন্ধুকেতে ধন, এই মনেতে আছে রে ছোট্ট একটা মন, আগুনে পুড়িয়ে সে আগুনে পুড়িয়ে সে অঙ্গার করেছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ। চলার আছে হাজারো পথ, একটা পথ নয়, তবে কেন দিলে দিলে দেহ করিস ক্ষয়, চলার আছে হাজারো পথ, একটা পথ নয়, তবে কেন দিলে দিলে দেহ করিস ক্ষয়, এই বুকেতে নেশার বাসা তোর, এই বুকেতে নেশার বাসা বেঁধে ফেলেছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, নিজের দোষে নিজেই তুমি, নিজের দোষে নিজেই তুমি পথে নেমেছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ, কষ্ট পেয়ে পেয়ে তুমি নষ্ট হয়েছ।
বিনন্দদা, কতদিন তোমাদের বলেছি ভাই, ও পথে শান্তি নেই, তার চেয়ে ভালো ছোটখাটো একটা ব্যবসা করো, বিয়ে শাদী করে আর 4-5 জন মানুষের মতো জীবন নির্বাহ করো ভাই। বিয়ে, সংসার, প্রদীপ স্বপ্ন বিনন্দদা, ওসব যে আমার কাছে অনেক স্বপ্ন। যার মা একটা দেহ, না না, মায়ের কি অপরাধ? দোষ হচ্ছে মা তো অসহায়, দোষ হচ্ছে আমার বাবার, দোষ হচ্ছে আমার বাবা ওই নটবর দত্তের। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, ওই নটবর দত্তকে আমি ছাড়বো না, কিছু চাই না। গুরু যে চলে গেল, গুরু, তুমি আমাকে একা ফেলে কোথায় গুরু? আরে তুমি বা কিরকম লোক মায়ের, জ্বরে যেটা যে কোন দিকে কলমে কলমে আমাকে নিয়ে যায়। এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলার আছে হাজারো পথ, একটা পথ নয়, তবে কেন দিলে দিলে দেহ করিস ভয়। কথা বলতে আমার ঘৃণা হয় না টবর। এরপরেও তুমি যদি আমার বাড়িতে ঢুকেছো, তাহলে চাকর দিয়ে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। দেখো চন্দ্রমাধব, সেটা একটা জুয়ারির মুখে আমার নাম আমি শুনতে চাই না। পৈতৃক বিষয় সম্পত্তি ওই রেসের মাঠে উড়ে দিয়ে। রেসের মাঠটাকে জানালো চন্দ্রমাধব? আমি তো কিছুই জানতাম না, কিছুই চিনতাম না। এই তুমি তো আমার হাতে ধরিয়ে দিয়েছিলে মদের গ্লাস, রেসের মাঠে তুমি আমাকে নিয়ে গিয়েছিলে। যদি নিয়েই গিয়ে থাকি, তুমি কি নাবালক ছিলে? একদিন যদি শখ করে ওই মদের গ্লাসটা হাতে দিয়েই থাকি, তাতেই আমার দোষ হয়ে এলো। আসলে আসলে তুমি একটা বড় ক্রিমিনাল, জন্ম অপরাধী। তোমার রক্তের মধ্যে রয়েছে বিষাক্ত বিষ। তুমি শুধু একতরফায় বলে যাচ্ছ, তুমি পাপ করনি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। মনে পড়ে চন্দ্রমাধব, সেই 20-22 বছর আগের কথা। আমাকে মদ খাইয়ে মাতাল করে আমার চোখের সামনে তুমি আমার স্ত্রীকে নির্যাতন করেছিলে। রে চন্দ্রমাধব, ধীরে, অত বাড়তে যেও না। আমার হাতে আছে তোমার মৃত্যুবান। Yes, yes, my friend. Yes. মাথার দেয়া শালের কাঠি ছুঁড়ে দিলেই তোমার এই শান্তির সংসারে অশান্তির আগুন দাও 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 করে জ্বলবে। তোর মতো ছোট কোনোদিন এই চন্দ্রমাধব সেনের। তাই বুঝি? তাহলে ছোট্ট একটা কথা বলে যায় চন্দ্রমাধব সেন। তোমার বৌমা নন্দিনী, নন্দিনী? হ্যাঁ, নন্দিনী হচ্ছে অনুরাধার মেয়ে, তাকে তুমি ধর্ষণ করেছিলে। বন্ধু হতে চে তোমার শত্রু বলে যৌবনের উন্মাদনায় যে মহাপাপ আমি করেছি,
এতদিন বাদে তার শাস্তি আমার মাথার উপর খড়গ হয়ে নেমে এলো। ছেলেদের সামনে আমাকে আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে না, এও কি সম্ভব? তার চেয়ে ওই পথের কাঁটাটা যদি উপড়ে ফেলি। নটবর ছাড়া এই ঘটনা আর কেউ জানে না, না আরো দুজন জানে, অনুরাধা আর পদ্মা। অনুরাধা হয়তো লজ্জায় ঘৃণায় প্রকাশ করবে না, পদ্মাও বলবে না। ওই সরাতে হবে ওই নটবর দত্তকে। নটবর, নটবর, তুমি মরবে। স্বয়ং ভগবানও পারবে না আমার কাছ থেকে তোমাকে বাঁচাতে। গুরু, বল। তোমার সঙ্গে আমার একটু কথা আছে, বসো। বল। অনেক দিন থেকে ভাবছি এই শর্টটা আমি বিক্রি করে দেব। তাই নাকি? তুমি কিনবে গুরু? শহর বেচে দিয়ে কোথায় যাবি বাবা? দেশে চলে যাব। আরে কি করবি দেশে গিয়ে? ব্যান্ডা বাড়বো, গুলিগিরি করবো। সারা যেতে পারছি না এই শর্টটার জন্য। এমন মশা, মাছি, ম্যালেরিয়া। এই শহরে কি কোনো ভদ্রলোক থাকে? কত টাকায় বেচবি বল? টাকা তোমাকে দিতে হবে না, তুমি হলে আমার গড়ের দোষ। এক গ্লাসের ইয়া তোমার কাছ থেকে আমি টাকা নেব। বিনে পায় আমি নেব কেন? কি বলছো গুরু, তুমি নেবে না? আমি তাহলে এত বড় শর্টটা নিয়ে কি করবো মায়েরে? তুমি আমার প্রাণের জায়গা দিলে গুরু, আমি যে মরেও শান্তি পাবো না। এই সারা শহর আমার কাছে বুঝ হয়ে চেপে আছে। আরে কাঁদিস রে বাবা, কাঁদিস রে। আরে আমি নেব। নেবে গুরু? আরে হ্যাঁ, বাঁচালে বাঁচালে মারি। জানো গুরু, আমার যদি বউ থাকতো না সেটাও আমি তোমাকে দিয়ে দিতাম। আর কেন দিব না বলো? তুমি হলে আমার গুরু, আমার বন্ধু, আমার বাবা। লালা, গুরু, তোর মা আছে? না না, ও মা বেটি মরে স্বর্গে চলে গেছে। কেন এই কথা বলছো গুরু? জানিস আমার মানে রাতে বিছানায় শুয়ে আমি কাঁদি। আমার যদি একটা মা থাকতো, আমাকে আদর করত, আমি মায়ের বুকে মাথা রেখে বলতাম, মা গো, গল্প বলো মা। তোমার তো মা আছে গুরু। কে বললে আমার মা আছে? বাহ, সেদিন না তুমি একটা পিস্তল কিনলে, বললে তুমি তোমার মাকে খুন করবে। এই তো সেই পিস্তল। রাক্ষসীর ভবলীলা সাঙ্গ করে দেব বলে আমি সঙ্গে রেখেছি। তাকে খুন করে আমার কলঙ্ক আমি। অমন কাজ তুমি করো না। আর মানুষের মা তো একটাই থাকে, সে চলে গেলে তুমি কাকে মা বলে ডাকবে করো? তুই জানিস না লালা, আমার মা কে যেন বলেছে, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়।
এ বড় অতি বড় সত্যি কথা গুরু। মায়ের মতো বন্ধু তুমি কোথাও পাবে না। আমরা তোমার সাথের বন্ধু, জানদার বন্ধু। কিন্তু মা কিন্তু স্বার্থের নেশায় সন্তান লালন পালন করে না। স্বার্থ সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী তোমার কানে ও হই আমি প্রেমের ঘাটে তোমার বেলায় কি মুশকিলে পড়লাম রে বাবা। ধরেছে চুম্বরাকে ধরেছে। কি করতেছেন দাদা? উলঙ্গ হয়ে যাবো যে। নেই সুরঙ্গা মরছে হালা। ও মশাই প্রদীপ বাবু, আপনি একটু হস্তক্ষেপ করুন, নইলে যে আপনার ছেলে আমার উলঙ্গ করে ভালাবো। দোহাই দাদা, এই মাল কি ছাড়া যায়? চলো ধরেছি, প্রেম করেছি, কেন ছেড়ে দিব দাঁড়াই বললাম আমার কই মাল বাজে বকো না। আমি ধরেছি শাড়ির আছো আর তুমি বলছো কাঁচা। এইসব তোমার সোনা রঙে পর দিয়ে আমাকে জন্য করো। ও দাদা প্রদীপ বাবু, আপনি করুন। উনি আমার দাদা আমি মাইয়া না এই যে আমার গোপ আছে, আসল না নকল? আসল গো মা গেল অন্য মশার ভাত বাইরে পড়তেছে। কি বিটকাল গন্ধ। তুতো ফেললি কেন? কি বিটকাল গন্ধ। তার মানে আমরা অখাদ্য খাচ্ছি শালা। লালা এই শালাকে চিৎ করে ধরে মাল খাইয়ে দে। আমার কি হয়েছে? ওরে কি বলে? কি বলছে? বলছে আমার অখাদ্য আছে।
যা মেরে দিয়েছি বেটা। আরে যা আছে নাকি বেটা? আমরা প্রকাশ্যে খাই আর ওরা খাই গোপনে। আমি বাড়ি যাবো। দরজাটা কোন দিকে? নৌকাটা ডলদা থেকে ধরবার একটা লোকইও নাই। ওই যে একটা নৌকা, ওই এই শালা ভালো গান জানে। এই, গান গান একেবারে দেখছি আমাকে বলে দেবো। মাফ করে দেন দাদা। কোনো মা বোনা গান গা। আরে গান শুরু কর। গান গা। গান গা বলছি, গান গা। গাইতেছি দাদা, গাইতেছি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, আমি বন্ধু মন পাগেলা বসন্তকালে। আমি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারি। এদিকে বলছে আবার কি দাদা? গরো এদিকে আচ্ছা গরো আবার যাও, ভালো নাচ জানে। আবার যাইতে দে, যাইতে দে, যাইতে দে দাদা। নাচ নাচ হয়। রাস্তা নাচবি কিনা? I am a disco dancer. মেরি খেলে হয় ক্যান্সার। এবার চলো করো দেখি যদি ঠান্ডা হয়ে যায়, নইলে কিন্তু আজ ভুড়ি মোটর খেতে হবে। পোহা নিয়েও একটা পকড়ে। ঠিক আছে, চল। গরো চলো গরো চল চলো, আমাকে জড়িয়ে নিয়ে চলো। ঠিক আছে, এই দেখিস আমার পড়ে যাস। হ্যাঁ তুমি শক্ত করে ধরো। আমি ধরেছি। গুন্ডা, আপনি কিরকম ভদ্রলোক মশাই? প্রদীপ গুন্ডা? গুরু কি গুন্ডা হয়ে জন্মেছে? উনি ছিল আপনাদের মতো ভদ্রলোক, কলেজে পড়তো। প্রদীপ গুন্ডা? ঠিক দেখেছেন মশাই, আপনি ঠিক দেখেছেন। বলুন কি গুন্ডামি করতে হবে? তুমি কিছু মনে করো না। জোজো মেরে আর গরু দান করতে হবে না। লোকটার সঙ্গে কথা বলতে হবে না গরু, তুমি চলে এসো। ওরা হচ্ছে সব দোয়া তুলসী পাতা, ওপরে চিকন চাকর, ভেতরে খড়ের গাদা। আমরা গুন্ডা আর ওরা হচ্ছে ডাকাত। বড্ড বেশি ডাকাত, বড্ড বেশি ডাকাত।
হ্যাঁ, আমি মানে ওর কথা বাদ দিন, বলুন কি বলবেন। আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? মদ খেয়েছো? হয়নি, নেশা হয়নি। একটা লোককে দুনিয়ার থেকে সরিয়ে দিতে হবে। কোন? হ্যাঁ, বেঁচে থাকলে আমার সামাজিক সুনাম নষ্ট হবে, আমার সংসারে জল উঠবে। তাই চাইছি ওই লোকটাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে। আমি তোমাকে 1000 টাকা দেব। 1000 টাকায় মানুষ ফোন করা যায় না। ঠিক আছে, 1500 টাকাই পাবে। আরে কি মশাই হাজার হাজার করছেন? আরে 2 লাখ টাকা দেবেন তো বলুন। একটু বেশি হয়ে যাচ্ছে। ওটাই না। একটা প্রাণের মূল্য কত জানেন? মানুষ বলে কোটি টাকা, কিন্তু কোটি টাকায় কি একটা প্রাণ ফিরে পাওয়া যায়? আপনি তো শিক্ষিত ভদ্রলোক, পারবেন কোটি টাকা দিলে একটা প্রাণ ফিরিয়ে দিতে? বেশ, 2 লাখই পাবে। লোকটার নাম বলুন। তোমাদের লাইনের লোক, ওই নটবর দত্ত। হ্যাঁ, ওই জেল খেটা দাবি আসামি। হেন কোনো কর্ম নেই যা সে করেনি। তোমাকে বেশি কষ্ট করতে হবে না, ওই পথের মাঝে ওই ছুরি চালিয়ে দিলেই বাস। কিন্তু আমি বুঝতে পারছি না আপনার মতো ভদ্রলোকের কোন পাকা ধানে মই দিয়েছে ওই হতভাগা লোকটা, যার জন্য আপনি চরম পথটাই বেছে নিলেন। আমাকে ব্ল্যাকমেইল করছে। ব্ল্যাকমেইল? হ্যাঁ। আরে ভয় দেখিয়ে টাকা আদায়? তা কি এমন কুকর্ম করেছেন আপনি যার জন্য নটবর দত্তের মতো লোককে আপনি ভয় করেন? সেটা বলবো না। বেশ, বলবেন না? শুনো, তুমি চলে যাচ্ছ কেন? সব ঘটনা না জেনে কোনো কাজ আমি হাতে নেই না। কি আশ্চর্য, আমি তো তোমাকে টাকা দেবো। গুন্ডাকে টাকার গরম দেখাবেন না। আরে ওরকম টাকা আমি প্রতি ঘন্টা ইনকাম করি। আচ্ছা, ঘটনাটা বলছি, তুমি কাউকে বলবে না। এর ভয়ে বলতে পারেন। আমার নাম চন্দ্রমাধব সেন। ও, তাহলে তুমি জানো দেখছি। আমার বড় ছেলের নাম অনিন্দ সেন, ব্যাংকের অফিসার। সব খবরই রাখো দেখছি। আমাদের সব খবরই রাখতে হয় মশাই। তারপর বলুন। একটি মেয়ের সঙ্গে অনিন্দর বিয়ে দিয়েছিল ওই দেবী রায় বলে এক ভদ্রলোক, নিজের বাগনি বলে পরিচয় দিয়েছিল। এখন জানতে পারলাম মেয়েটি নটবর দত্তের। আপনি সত্যি বলছেন নটবর দত্তের মেয়ে আছে? হ্যাঁ, অন্তঃসত্ত্বা অবস্থায় ওই নটবরের স্ত্রী গৃহ ত্যাগ করেছিল। সেই মেয়ে নন্দিনী আমার পুত্রবধূ। নন্দিনী? ওর মা একটা দেহবিলাসিনী। এখন অবশ্য লাইন বদল হয়েছে, কিন্তু নটবর বলছে ওই প্রতি মাসে আমাকে 5000 টাকা করে দিতে হবে, আর না হলে সে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাবে, একটা মধ্যপ্রিয় পিতার মেয়ে আমার পুত্রবধূ। কি বলছেন আপনি? নিজের মেয়ের সর্বনাশ করবেন নটবর দত্ত? এও কি সম্ভব? আমি তোমাকে বলছি, ওই লোকটা মানুষ নয়, জীবন্ত শয়তান। কাল এই সময় এসো, আমি তোমাকে আগাম কিছু টাকা দিয়ে দেব। হ্যাঁ, কাজটা যদি সঠিক মতে করতে পারো তাহলে আরো 2টো কাজ তুমি পাবে। বাহ, বারে আমার ভাগ্য। নন্দিনী আমার মায়ের পেটের বউ। কতদিন পার্কে ওকে দেখেছি, কি সুন্দর দেখতে, কিন্তু আমি কেমন করে জানবো নন্দিনী, নন্দিনী আমার বোন। ওই তো নন্দিনী যাচ্ছে। নন্দিনী, নন্দিনী, নন্দিনী।